ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? কেমন করছো পড়াশুনো? আরো একগুচ্ছ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি পার্ট 3 মক টেস্ট পেপার নিয়ে। এবং আজকেও থাকবে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সঙ্গে প্রপার এক্সপ্লানেশন। তাহলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, কোনো কোশ্চেন মিস করা যাবে না। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও পাওয়ার জন্য। তোমরা কি জানো তোমাদের এক্সামে আর মাত্র 65 ডেজ বাকি রয়েছে? তাহলে কিভাবে হবে টোটাল সিলেবাস কভার, কিভাবে করবে টোটালটার আবার রিভিশন? এই প্রবলেমের জন্য আমাদের কাছে রয়েছে একটা সলিউশন, পেড মক টেস্ট সিরিজ। এই সিরিজে তোমরা জয়েন করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের উপরে ইন্ডিভিজুয়ালাইজ টেস্ট রয়েছে, যেখানে তোমরা প্রপারলি রিভিশন এবং প্র্যাকটিস করতে পারো। তাহলে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অবশ্যই যোগাযোগ করে নিও। তাহলে চলো আজকের পড়াশোনা শুরু করি। কি রয়েছে আজকের ফার্স্ট কোশ্চেন? প্রথমেই রয়েছে টিউবারকিউলিন টেস্ট ইজ বেসড অন। টিউবারকিউলিন টেস্ট আমরা করে থাকি, মান্টু টেস্ট বলা হয় যেটাকে। সেটা কিসের উপরে বেস করে হয়? এখানে 4 টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি অপশনে রয়েছে। হাইপার সেন্সিটিভিটি আমাদের এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে চলো দেখে নিই যে কোন হাইপার সেন্সিটিভিটিতে কি রিয়াকশন দেখা যায়। তো ফার্স্ট রয়েছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, যেটাকে আমরা অ্যালার্জিক রিয়াকশন বলতে পারি বা অ্যানাফাইলেটিক রিয়াকশন বলতে পারি। যেমন তুমি একটা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলে স্কিন টেস্ট না করে, এবং সাথে সাথে কি হলো, পেশেন্টটার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে গেল, ফ্লাশিং হচ্ছে, হাতে পায়ে র্যাশ বেরিয়ে গেল, ভমিটিং হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে সিভিয়ার অ্যানাফাইলেটিক রিয়াকশন, যেটা সাথে সাথে হচ্ছে। কখন হয়? বি স্টিং এর ক্ষেত্রে হয়, ল্যাটেক্সের ক্ষেত্রে যখন অ্যানাফাইলেক্সিস হয় তখন হয়, আর সার্টেন মেডিকেশন যেমন পেনিসিলিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক্সেরও রিয়াকশনের জন্য হয়। এবং এটা হচ্ছে আইজিই মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন। এটা হলো টাইপ 1। টাইপ 2টা হচ্ছে সাইটোটক্সিক, যেখানে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি দেখা যায়। আচ্ছা, এখানে কি হচ্ছে, হিমোলাইটিক রিয়াকশন যখন হয় বা কোনো গ্রাফট রিজেকশন হয় তখন আমরা এই টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন দেখতে পাই। টাইপ 3 যেটা রয়েছে সেটাকে আমরা ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন বলি। এটা আইজিজি বা আইজিএ মেডিয়েটেড হয়। যে কোনো হাইপারসেন্সিটিভিটি বা তোমার হচ্ছে যে পলিআর্থ্রাইটিস নোডোসা, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস, এগুলো সব টাইপ 3 অফ হাইপারসেন্সিটিভিটি, যেখানে ইমিউন কমপ্লেক্স তৈরি হয়, অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হয়। আর লাস্টে রয়েছে টাইপ 4, যেটাকে আমরা ডিলেড হাইপারসেন্সিটিভ বলি বা সেল মিডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি বলি। এবং কোথায় হয় এখানে? যেমন ধরো ক্রনিক গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে হতে পারে, আমাদের মান্টু টেস্টের ক্ষেত্রে হতে পারে। তো এগুলো হচ্ছে যে ডিলেড। তো এখানে আরেকটা রয়েছে টাইপ 1। টাইপ 1 এ বললাম আইজিই মেডিয়েটেড, যেটা উইদিন 1 আওয়ারে হচ্ছে, এবং মেন হচ্ছে অ্যানাফাইলেক্সিস রিয়াকশন। টাইপ 2 এর ক্ষেত্রে আইজিজি বা আইজিএম হয়, এটা সাইটোটক্সিক বলছি, এটা আওয়ার্স টু ডেজ লাগতে পারে, এবং এটা হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড, যেখানে 1 to 3 উইকস টাইম লাগছে, এবং সিরাম সিকনেস বা সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস হচ্ছে এক্সাম্পল। আর টাইপ 4 হচ্ছে টি সেল মেডিয়েটেড, যেটা সেলুলার ইমিউনিটি বললাম, এবং এটাও হতে ডেজ টু উইকস টাইম লাগে, ডিলেড হাইপারসেন্সিটিভ বলছি। এবং এখানে র্যাশ বেরোয় এবং কিছু আরো রিয়াকশন দেখা যায়। তাহলে এই হচ্ছে আমার টাইপস অফ হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন। এবং তাহলে এখানে কোশ্চেন যেটা ছিল টিউবারকিউলিন টেস্ট, এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি। ক্লিয়ার? তাহলে 4টে টাইপ অফ হাইপারসেন্সিটিভিটির এই স্লাইডটা খুব ভালো করে মুখস্থ করে নেবে, কখন কোন টাইপের ইমিউনিটি বা হাইপারসেন্সিটিভিটি দেখা যায়। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে টাইপ 1 এর ক্ষেত্রে একটা কোশ্চেন আসে যে প্রাইমারি মেডিয়েটর কি থাকে। প্রাইমারি মেডিয়েটর হচ্ছে এখানটায় থাকে হিস্টামিন। হিস্টামিন থাকে মেন মেন মেডিয়েটর, এবং তার সঙ্গে সেরোটোনিনও থাকে। সেরোটোনিন, ঠিক আছে? এটা মনে রাখবে, হিস্টামিন এবং সেরোটোনিন টাইপ 1 হাইপারসেন্সিটিভিটির ক্ষেত্রে প্রাইমারি কেমিক্যাল মেডিয়েটর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি ইজ প্রডিউসড বাই। এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টে টাইপ অফ ইমিউনিটি আমাদের রয়েছে, এবং প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে। তাহলে দেখে নিই আমরা কি কি ইমিউনিটি রয়েছে। টাইপস অফ ইমিউনিটি হচ্ছে 2 রকমের। একটাকে আমরা ইনেট ইমিউনিটি বলি, যেটা আমরা ইনবর্ন পেয়েছি। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমরা আফটার বার্থের পর থেকে বিভিন্ন রিয়েকশনের জন্য আস্তে আস্তে মানে এনভায়রনমেন্টে থাকতে থাকতে পেয়েছি, সেটা হচ্ছে অ্যাকোয়ার করেছি, আমরা অর্জন করেছি। তো ইনেট ইমিউনিটির মধ্যে কি থাকে, যেমন ধরো আমাদের অর্গানস রয়েছে, ইমিউন সিস্টেম রয়েছে, বা আমাদের স্কিন রয়েছে, সেটা আমাকে বাইরে থেকে প্রোটেক্ট করছে, এগুলো হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটির মধ্যে পড়ছে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা রয়েছে, তার মধ্যে একটা রয়েছে অ্যাক্টিভ ইমিউনিটি এবং একটা রয়েছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি কখন বলবো? যখন তোমার বডি অ্যাক্টিভলি কোনো কাজ করবে এবং কাজ করে কিছু অর্জন করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ
আর প্যাসিভ ইমিউনিটি কখন? যখন তোমার বডি কোনো কাজ করবে না, এমনি এমনি কিছু একটা অর্জন করে নেবে, তখন সেটা প্যাসিভ ইমিউনিটি। যেমন ধরো, তুমি রান্নাঘরে গিয়ে রান্না করলে, করে একটা খাবার তৈরি করলে, করে তুমি খেলে, তাহলে এটা হলো অ্যাক্টিভ। আর যখন তোমার বাড়িতে কেউ তোমাকে রান্না করে দিল, তুমি শুধু বসে বসে খাবারটা খেলে, সেটা হচ্ছে প্যাসিভ। বুঝতে পারলে? এবারে হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল কখন হবে? ন্যাচারাল কখন হবে, অর্থাৎ অ্যাক্টিভ প্লাস ন্যাচারাল কখন হবে? যখন কোনো ডিজিজ হচ্ছে। কোনো ডিজিজ হলে কি হয়, আমাদের বডিতে যখনই কোনো ডিজিজ কজিং অর্গানিজম এন্টার করে, তখনই তার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিটা কি করছে, আমার বডিতে ওই ইনফেকশনের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, এবং সেখান থেকে আমি কিওর হচ্ছি, এবং ওই অ্যান্টিবডিগুলো আমার বডিতে রয়ে যাচ্ছে, যেগুলো আমাকে একটা প্রোটেকশন দিচ্ছে। তাহলে এগুলো আমার ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন ধরো, এই চিকেন পক্স হয়ে গেল, মিজলস, মামস বা যে কোনো ডিজিজ হলো, ইনফেকশাস ডিজিজ, সেগুলো সমস্ত ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে পড়ে। তাহলে আর্টিফিশিয়াল কোনটা হবে? অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, বা যেটা প্যাসিভ, অ্যাক্টিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল ইমিউনিটি। তাহলে সেখানে কোনগুলো হচ্ছে? যেগুলো আমরা কোনো ভ্যাকসিন দিচ্ছি, কাউকে কোনো ভ্যাকসিন দিলাম, যখন কোনো ভ্যাকসিন দিই, তাহলে সেখানে একটা পজিটিভ অর্গানিজম বডির মধ্যে গেল, এবং সেখানটায় আমার বডি কি করছে, ওই ইমিউনোগ্লোবিউলিন গুলো তৈরি করছে বা অ্যান্টিবডি গুলো ডেভেলপ করছে, তাই তো? তাহলে দুটো ক্ষেত্রেই, দুটো অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রেই আমার বডি নিজে থেকেই কিছু অ্যান্টিবডিজ ফর্মেশন করছে, তো সেই জন্য এই দুটোই অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে যখন ন্যাচারালি কোনো ডিজিজ হচ্ছে, তখন সেটা ন্যাচারাল অ্যাক্টিভ, আর যখন আমি কোনো ভ্যাকসিন দিচ্ছি, তখন সেটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। ক্লিয়ার হলো? এবারে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানে আমি বসে বসে খাবো, আমাকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না। তাহলে প্যাসিভ ইমিউনিটিতে ন্যাচারাল কোনগুলো হবে? ন্যাচারাল মানে হচ্ছে যে যেগুলো আমরা মায়ের থেকে পাচ্ছি, মানে মায়ের ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা ইমিউনোগ্লোবিউলিন পায়, তার মাধ্যমে অ্যান্টিবডি পায়, তাহলে সেটা হচ্ছে ন্যাচারাল। আর আর্টিফিশিয়াল কখন হবে? আর্টিফিশিয়াল হবে যখন আমাদেরকে কোনো ইমিউনোগ্লোবিউলিনের ইনজেকশন দেওয়া হবে। যেমন হচ্ছে গামা গ্লোবিউলিন ইনজেকশন দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, জাস্ট ডিরেক্ট আমি ইমিউনোগ্লোবিউলিনটা বডির মধ্যে দিয়ে দিলাম, এবং বডিকে কোনো কাজই করতে হচ্ছে না, নিজে থেকেই ইমিউনোগ্লোবিউলিনটা ফর্মেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা আর্টিফিশিয়াল। বুঝতে পারলে? তাহলে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে আমরা যে ইমিউনিটি পাচ্ছি বা ইমিউনোগ্লোবিউলিন পাচ্ছি, সেটা এখানেও ইমিউনোগ্লোবিউলিন পাচ্ছি। আর আর্টিফিশিয়াল প্যাসিভ কখন হচ্ছে? যখন আমরা কোনো গামা গ্লোবিউলিন ইনজেকশন দিচ্ছি, টেটগ্লোব ইনজেকশন দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই স্লাইডটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং পরীক্ষাতে এখান থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি কে প্রডিউস করে? ভ্যাকসিনেশন, ইমিউনোগ্লোবিউলিন, হিউম্যান অ্যান্ড অ্যানিমেল সেরা, নান অফ দি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আর্টিফিশিয়ালি পাবো, এবং অ্যাক্টিভলি পাবো, কি পাবো? ভ্যাকসিনেশনে পাবো। ইমিউনোগ্লোবিউলিন তাহলে কি রকম হবে? ইমিউনোগ্লোবিউলিন আমরা ইনজেকশন দিচ্ছি, তাহলে এটা ১ নম্বর হলো প্যাসিভ, এবং সেকেন্ডলি এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল, তাই তো? আর্টিফিশিয়াল। আচ্ছা, হিউম্যান এবং অ্যানিমেল সেরা, এটা কিসের এক্সাম্পল? অ্যানিমেল সেরা বা হিউম্যান সেরা মানে সেটা একটা বডি ফ্লুইড, তাহলে বডি ফ্লুইডের মধ্যে অ্যান্টিবডিজ থাকে, তাহলে সেটাও যখন আমি কাউকে দিচ্ছি, তখন সেটাও একটা প্যাসিভ ইমিউনিটি হচ্ছে। তাহলে এটাও একটা প্যাসিভ ইমিউনিটি, এটাও একটা প্যাসিভ ইমিউনিটি, এবং এটাও আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল। ক্লিয়ার হলো তাহলে? নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন রয়েছে, when a person retreats or revert to an infantile or childish level of behavior। তাহলে এটা হচ্ছে আমার ডিফেন্স মেকানিজমের কোশ্চেন। ডিফেন্স মেকানিজমের কোশ্চেনও ভীষণ ইম্পর্টেন্ট, এবং এক্সামে একটা আসে। তাহলে এখানে বলছে যে চাইল্ডিশ লেভেল অফ বিহেভিয়ারে রিভার্ট ব্যাক করছে, অর্থাৎ আমি অ্যাডাল্ট, এবং আমি অ্যাডাল্ট অবস্থাতে যদি চাইল্ড লাইক বিহেভিয়ার করি, তাহলে সেটা কিসের এক্সাম্পল হবে? সাপ্রেশন রয়েছে, ডিপ্রেশন রয়েছে, রিগ্রেশন রয়েছে, এবং সাবলিমেশন রয়েছে, এই 4টে অপশন রয়েছে। তাহলে বলো কি হবে, এক্সাম অ্যান্সার কি হবে? সাপ্রেশন বলতে কি বোঝায়? এখানে সাপ্রেশন আর রিপ্রেশন, এই দুটো পয়েন্ট রয়েছে, খুব ভালো করে বোঝো। সাপ্রেশন কখন বলবো? সাপ্রেশন মানে আমি কোনো কিছু সাপ্রেস করছি, অর্থাৎ চেপে রাখছি, অর্থাৎ আমার একটা অ্যাকচুয়াল ইমোশন আসছে, সেই ইমোশনটাকে আমি প্রকাশ করছি না, সেটাকে আমি সাবসাইড করে রাখছি। কেন? কারণ আমার অন্য কোনো প্রয়োজন রয়েছে, অন্য কোনো কাজ রয়েছে, যেটা দিকে আমাকে ফোকাস করতে হবে, ওইটার দিকে ফোকাস করলে হবে না। কি রকম? যেমন ধরো, এই আমি তোমাদের জন্য ভিডিওটা রেকর্ড করতে বসেছি, এবং এর ঠিক আগের মুহূর্তেই আমার সঙ্গে খুব একটা বড় ঝামেলা হয়ে গেছে কারোর সঙ্গে, বা আমার মাথাটা সেই কারণে খারাপ হয়ে রয়েছে, একটা নেগেটিভ ইমোশন আমার মধ্যে রয়েছে, মেবি সেটা অ্যাঙ্গার হতে পারে, বা সেটা মন খারাপ হতে পারে, যে কোনো একটা হতে পারে। এবং সেটা নিয়ে যদি আমি এই কাজটা করতে বসি, তাহলে এটা আমি ঠিক মতো করতে পারবো না। তাহলে আমি কি করছি, ওই ইমোশনটাকে, ওই নেগেটিভ ইমোশনটাকে আমি সাইড করে রাখছি, এবং এখন আমি এটার দিকে ফোকাস করছি।
তাহলে আমি এটা ভলেন্টারিলি কি করলাম, ওই নেগেটিভ ইমোশনটাকে সরিয়ে রাখলাম বা চেপে রাখলাম, তাহলে এটাকে আমি বলছি কি সাপ্রেশন। বুঝতে পারলে? এটা হচ্ছে সাপ্রেশনের এক্সাম্পল। নেক্সট হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশনটা কিরকম? রিপ্রেশন মানে হচ্ছে যে এই সিমিলার জিনিসটাই যখন ভলেন্টারিলি না হয়ে ইনভলেন্টারিলি হবে, অর্থাৎ আমার কোনো একটা খুব বাজে এক্সপিরিয়েন্স বা খুব একটা খারাপ ইমোশন, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স আমি করেছি যেটা আমি মনে রাখতেই চাই না বা যেটা আমার ট্রমা করে, সেরকম একটা কোনো মেমোরি আমি কি করছি, ইনভলেন্টারিলি আমার মাইন্ড কি করছে ওটাকে একদম আনকনসিয়াস লেভেলে পাঠিয়ে দিচ্ছি, যাতে ওটা আমার ডে টু ডে অ্যাক্টিভিটিসে বা আমার নর্মাল লাইফস্টাইলে কোনোভাবে ইম্প্যাক্ট না ফেলতে পারি। ঠিক আছে? তাহলে সেটাকে আমরা রিপ্রেশন বলছি। তাহলে সাপ্রেশন এবং রিপ্রেশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে সাপ্রেশন হবে ভলেন্টারিলি, অর্থাৎ তুমি ইচ্ছে করে করছো, এটা হবে ভলেন্টারি, এবং রিপ্রেশন হবে সবসময় ইনভলেন্টারি। ঠিক আছে? তাহলে এইভাবে দুটো টার্ম একই রকম দেখতে, সাপ্রেশন এবং রিপ্রেশন দুটো টার্ম একই রকম দেখতে, এইভাবে দুটোকে ডিফারেন্স করে মনে রাখবে। এরপরে রয়েছে রিগ্রেশন এবং সাবলিমেশন। রিগ্রেশন কোনটা? রিগ্রেশন মানে যেটা আমার কোশ্চেনে জানতে চেয়েছে, যখন আমি একটা প্রিভিয়াস চাইল্ডিশ বিহেভিয়ার করছি, মানে যেটা থেকে আমি অলরেডি রিকভার করে গেছি। যেমন ধরো এরকম হয় যে সিবলিং এসছে যখন, তখন বাচ্চা যার অলরেডি তোমার হচ্ছে ইনিউরেসিস বা এনকোপেরেসিস এগুলো নেই, অলরেডি টয়লেট ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, সে আবার কি করছে, বেড ওয়েটিং শুরু করেছে। কেন? তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে যে সিবলিং চলে এসেছে, তাহলে বোধহয় আমার ভালোবাসাটা কম হয়ে গেল, আমাকে বোধহয় আর সেইভাবে ইম্পর্টেন্স দেওয়া হবে না। সেই জন্য কি হচ্ছে, বাচ্চার মনের মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করছে এবং সেই টেনশনে সে কি করছে, আবার আগের চাইল্ডিশ বিহেভিয়ারে ফেরত যাচ্ছে। ঠিক আছে? এটাকে আমরা রিগ্রেশন বলি, যেটা এই কোশ্চেনের অ্যান্সার। আর একটা রয়েছে সাবলিমেশন। সাবলিমেশনও ইম্পর্টেন্ট। সাবলিমেশন কি? সাবলিমেশন মানে হচ্ছে, ধরো আমার কোনো একটা ড্রাইভ বা একটা আর্জ রয়েছে যেটা সোশ্যালি আনএক্সেপ্টেবল। যেমন বেশিরভাগ এক্সাম্পল এরকম ভাবে রয়েছে যে একটা সেক্সুয়াল আর্জ রয়েছে, যেটা ভীষণ বেশি রকমের, তো সেটা সোশ্যালি আনএক্সেপ্টেবল, সেটা প্রকাশ করা যায় না খুব সহজে। তো সেটাকে কি করছে, সেই বিহেভিয়ারটাকে বা সেই ইমোশনটাকে ও কি করছে, অন্য কোনো একটা দিকে ফোর্স করছে, যাতে কিনা যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল। তাহলে সাবলিমেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল, সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল ড্রাইভ চ্যানেলস ইন সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়ে। যেমন একটা এক্সাম্পল এরকম ভাবে হতে পারে যে ধরো একটা ছেলে, সে হচ্ছে যে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে, তো সেই জন্য তার গার্লফ্রেন্ডের উপরে তার প্রচন্ড রাগ বা খুব একটা কষ্ট, যে কোনো একটা ইমোশন হতে পারে, তো সেই ইমোশনটাকে সে প্রকাশ করতে পারছে না কোনোভাবে। তো সেটার পরিবর্তে সে কি করছে, কোনো একটা ক্লাসে জয়েন করলো নিজেকে ইমপ্রুভ করার জন্য বা নিজেকে কিছু শেখানোর জন্য। ঠিক আছে? তাহলে একটা আনএক্সেপ্টেবল বিহেভিয়ার ছিল, সেটা থেকে চ্যানেলাইজ হলো অন্য একটা জায়গায়। ঠিক আছে? বা এরকম ভাবে হতে পারে যে কারো একটা বসের ওপরে প্রচন্ড রকম ভাবে রাগ হচ্ছে বা ইমোশন আসছে, খুব খারাপ ইমোশন আসছে বা খুব রাগ হচ্ছে, তো সেই অ্যাগ্রেশনটাকে সে সেইভাবে প্রকাশ করতে পারছে না। সে কি করছে, তার কাজের দিকে ফোকাস করছে এবং আরো ভালো আউটপুট সে কাজের দিকে নিয়ে আসছে। ঠিক আছে? অর্থাৎ যেখানেই সোশ্যালি আনঅ্যাকসেপ্টেবল জিনিসটাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল হইতে চ্যানেলাইজ করছি, সেটাকেই আমরা সাবলিমেশন বলছি। ক্লিয়ার হলো? বেশ। নেক্সট কোশ্চেন কি রয়েছে? Psychoanalytical model was given by whom among the following? Psychoanalytical model. Psychoanalytical model আমাদের দিয়েছে সিগমন্ড ফ্রয়েড। এটা চোখ বন্ধ করে মনে থাকবে তোমাদের, কারণ সিগমন্ড ফ্রয়েড আমাদের এরকম অনেক থিওরি দিয়েছেন। সাইকো অ্যানালিটিক্যাল মডেল দিয়েছেন আমাদেরকে, সাইকো অ্যানালিটিক থিওরি, টোপোগ্রাফিক্যাল মডেল, এরকম অনেক রকমের থিওরি বা মডেল সিগমন্ড ফ্রয়েড আমাদের দিয়েছেন। বিএফ স্কিনারও আমাদের একটা কিছু দিয়েছিলেন। কি বলতো বিএফ স্কিনার আমাদের দিয়েছেন? অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং যেটা একটা বিহেভিয়ার টেকনিক, বিহেভিয়ার টেকনিক যেটা বিএফ স্কিনার আমাদেরকে দিয়েছেন। এই দুটো থিওরি মোটামুটি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ফুড ড্রপ অকার্স ডিউ টু ইনজুরি। ফুড ড্রপ কোন নার্ভের ইনজুরির জন্য হয়ে থাকে? তো ছবি রয়েছে একটা, দেখো এটা হচ্ছে ফুড ড্রপ। ফুড ড্রপ হলে কি হয়, ফুট যা পায়ের পাতা যেটা, সেটা নিচের দিকে ফল করে যায়। তো ফুড ড্রপ হয় কখন? যখন পেরোনিয়াল নার্ভে ড্যামেজ হয়।
পেরোনিয়াল নার্ভের ড্যামেজ হলে ফুট ড্রপ দেখা যায় এবং এখানে অপশনে দেখো পেরোনিয়াল নার্ভ নেই। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ, যেটাকে আমরা পেরোনিয়াল নার্ভ বলে থাকি। ডি পেরোনিয়াল নার্ভকে অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভও বলা হয়। ঠিক আছে, পেরোনিয়াল নার্ভকে পুডেন্ডাল নার্ভ বা ফ্রেনিক নার্ভ দিয়ে কিন্তু গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানে রয়েছে নর্মাল পজিশন অফ দ্য ইউটেরাস ইন দ্য পেলভিক ক্যাভিটি ইজ। ইউটেরাসে ইউটেরাসের নর্মাল পজিশন, পেলভিক ক্যাভিটির মধ্যে ইউটেরাস প্রেজেন্ট রয়েছে, তার নর্মাল পজিশন কি? এটা একটা ইজি কোশ্চেন, কিন্তু এখানটা একটুখানি বোঝার ব্যাপার রয়েছে। এটা হচ্ছে ইউটেরাসের স্ট্রাকচার, এই পোর্শনটা হচ্ছে ইউটেরাস এবং ইউটেরাসের সামনে রয়েছে ব্লাডার এবং ইউটেরাসের নিচের দিকটায় রয়েছে ভেজাইনা। এই দুটোর অ্যাসপেক্টে ইউটেরাসের যে পজিশনটা রয়েছে সেটাকে ডিপেন্ড করা হয় বা সেটাকে বলা হয়। তো ইউটেরাসের পজিশনটা আমরা খুব সহজভাবেই জানি, অ্যান্টিফ্লেক্সড এবং অ্যান্টিভার্সন। অ্যান্টিফ্লেকশন এবং অ্যান্টিভার্সন এই দুটো পজিশন বলা হয়। তো অ্যান্টিফ্লেকশন কখন বলবো? যখন এই ইউটেরাসের যে লং অ্যাক্সিস রয়েছে বা বডি অফ দ্য ইউটেরাসের যে লং অ্যাক্সিস রয়েছে সেটা যখন লং অ্যাক্সিস অফ সার্ভিক্সের সাথে একটা কর্নার সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে এই যে এটা সার্ভিক্স বলা হচ্ছে, এই যে সার্ভিক্স এবং এটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস সামনের দিকে ফ্লেক্স হয়ে রয়েছে, তাহলে এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এই যে বেন্ডিং রয়েছে, ফরওয়ার্ড বেন্ডিং, এখানে যে একটা সার্ভিক্সের রেসপেক্টে ইউটেরাসের যে ফরওয়ার্ড বেন্ডিং সেটাকে আমরা কি বলছি? অ্যান্টি ফ্লেকশন। তাহলে সার্ভিক্স এবং ইউটেরাসের সঙ্গে যেটা বেন্ডিং হচ্ছে সেটা বলছি অ্যান্টি ফ্লেকশন। এবং যখন ভেজাইনার সঙ্গে ফরওয়ার্ড টিল্টিং হচ্ছে ইউটেরাসে, তাহলে এখানে রয়েছে ভেজাইনা এবং এই রয়েছে আমাদের ইউটেরাস, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি অ্যান্টি ভার্সন। অ্যান্টি ভার্সন, ঠিক আছে। তাহলে ভেজাইনার সাথে যে অ্যাসপেক্টটা হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যান্টিভার্সন এবং ইউটেরাসের সঙ্গে সার্ভিক্সের যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই টিল্ট ফরওয়ার্ডটাকে আমরা বলছি অ্যান্টিফ্লেকশন। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যান্টিফ্লেকশন এবং অ্যান্টিভার্সন থেকে কোশ্চেন আসে, অ্যান্সার অ্যান্টিভার্টেড এবং অ্যান্টিফ্লেক্স। এটা সহজ ছিল, কিন্তু কখনো অ্যান্টিভার্টেড দিয়ে আলাদা করে কোশ্চেন আসে বা অ্যান্টিফ্লেক্স দিয়েও আলাদা করে কোশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। A bedridden patient is having intact skin at the sacral region and the symptoms of warmness, pain and firm skin at the site. তাহলে স্কিন ইনট্যাক্ট রয়েছে কিন্তু সেখানে ওয়ার্মনেস রয়েছে, পেন রয়েছে এবং ফার্ম স্কিন রয়েছে। তাহলে সেটা বেডসোরের কোন স্টেপ হবে? বেডসোরের 4টে স্টেজিং থাকে, 1 2 3 4। 4টে স্টেজিং কিরকম ভাবে হয় দেখো, এখানে যে ছবিটা রয়েছে এখানে 4টে লেয়ার অফ স্কিন রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে এপিডার্মিস, ওপরের যে হোয়াইটিশ যে পার্টটা সেটা, তারপরে লেয়ারটা ডার্মিস এবং তার নিচে থাকে সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপরে সফট টিস্যু এবং বোন। এবারে যখন স্টেজ 1 অফ আলসার হচ্ছে তখন কি হয়, শুধুমাত্র এপিডার্মিসের মধ্যেই থাকে, মানে ওপরের লেয়ারটাই শুধুমাত্র ইনভলভ হয়, এখানে স্কিনের কোনো রকমের কোনো চেঞ্জেস হয় না, মানে স্কিনটা ইনট্যাক্ট থাকে, অর্থাৎ স্কিন ব্রেকেজটা আমরা স্টেজ 1-এ পাবো না। ঠিক আছে, কি থাকবে স্টেজ 1-এ? শুধুমাত্র ডিসকালারেশন থাকবে, ওয়ার্মথ থাকবে, ইডিমা বা পেন থাকবে এবং শুধুমাত্র এপিডার্মাল টিস্যুটাই ইনক্লুডেড হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে রিস্ক, আমরা এটা দেখে বুঝতে পারছি যে এই পেশেন্টটার এবারে বেডসোর ডেভেলপ করবে এবং আমাকে এবার এটার জন্য প্রিকশনস নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টেজ 1 হলো। স্টেজ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে? স্টেজ 2 তে এপিডার্মিস এবং ডার্মিস এই দুটো লেয়ারই ইনক্লুডেড হচ্ছে। এখানে ওপেন আলসার থাকে, অর্থাৎ স্কিন লস হবে বা ব্লিস্টার ফর্মেশন হয়ে যেতে পারে এবং এটা রেড বা পিঙ্ক কালারের হয় উনটা। ঠিক আছে, এটা স্টেজ 2 হলো। স্টেজ 3 কখন হবে? স্টেজ 3 হবে ফুল থিকনেস টিস্যু লট, অর্থাৎ সাবকিউটেনিয়াস এই ওপরের যে এপিডার্মিস লেয়ার রয়েছে এপিডার্মিসও ইনক্লুডেড রয়েছে, ডার্মিস লেয়ার যেটা সেটাও ইনক্লুডেড রয়েছে এবং সাবকিউটেনিয়াস অব্দিও এটা পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো এখানটায় ফ্যাট ভিজিবল হয়ে যাচ্ছে, সাবকিউটেনিয়াস ফ্যাট ভিজিবল হচ্ছে, 3টে লেয়ার ইনক্লুডেড হচ্ছে, এটাকে ফুল থিকনেস টিস্যু লস বলা হয়। আর স্টেজ 4 কখন হবে? স্টেজ 4 এর ক্ষেত্রে ফুল থিকনেস টিস্যু লস তো হবেই, তার সঙ্গে সঙ্গে মাসেলস এবং বোন এগুলো সবই ইনক্লুডেড হয়ে থাকে। ঠিক আছে, তাহলে স্কিনের 4টে লেয়ারই যখন ইনক্লুডেড হয়ে যাবে তখন সেটাকে আমরা স্টেজ 4 বলছি। স্টেজ 3 এর ক্ষেত্রে 3টে লেয়ার, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনিয়াস 3টে লেয়ারে থাকছে। স্টেজ 2 তে শুধুমাত্র এপিডার্মিস এবং ডার্মিস থাকছে আর স্টেজ 1 এ শুধু এপিডার্মিস লেয়ার থাকছে। মনে থাকবে? তাহলে এখানে কোশ্চেনে আমাকে বলেছিল যে ইনট্যাক্ট স্কিন, ইনট্যাক্ট স্কিন মানে সেটা হবে স্টেজ 1 অফ আলসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। এখানে রয়েছে এইচআইভি ইনফেক্টস মোস্ট কমনলি হুইচ টাইপ অফ সেল।
এইচআইভি হচ্ছে ইনফেকশন যেখানে আমাদের টি সেল ড্যামেজ হয়ে যায়। তাহলে CD4 টি সেল রয়েছে, CD8+ সেল রয়েছে, ম্যাক্রোফেজ রয়েছে এবং নিউট্রোফিল রয়েছে। এইচআইভি পজিটিভের ক্ষেত্রে আমরা দেখি যে মোস্ট কমনলি CD4 যে সেল কাউন্ট রয়েছে, CD4 সেল কাউন্ট ভীষণভাবে কমে যায়, প্লাস হেল্পার টি সেলের কাউন্টও কমে যায় এবং যখনই এটা লিডিংলি কমতে থাকে তখন আমরা আস্তে আস্তে বুঝি যে এডস এর ডেভেলপমেন্ট হচ্ছে। নর্মালি CD4 টি সেলের যে লাইফ স্প্যান হয় সেটা নর্মালি 100 ডেজ হয়ে থাকে। নর্মালি একটা CD4 সেল 100 ডেজ বাঁচে, কিন্তু যখনই সেটা এইচআইভি ইনফেক্টেড হয়ে যায় তখন তার লাইফ স্প্যান কমতে কমতে কত দিনে আসে, 2 ডেজে চলে আসে। তাহলে যদি 100 দিনের জিনিসটা 2 দিন বাঁচে তাহলে তো তার মানে কাউন্টটা আস্তে আস্তে কমতেই থাকবে, তাই না? তো নর্মাল কাউন্ট যেটা থাকে 500 থেকে 1200 অবধি দেখা যায় সেলস পার মাইক্রোলিটার, সেলস পার মাইক্রোলিটার। ঠিক আছে? তো যখন CD4 সেল কাউন্ট আস্তে আস্তে কমছে, মানে 200 থেকে 500 হতে থাকে, 200 থেকে 500 যখন হয় তখন আমরা বলি যে ইমিউন সিস্টেমটা আস্তে আস্তে কম্প্রোমাইজ হতে শুরু করছে এবং যখন সেটার ভ্যালু লেস দেন 200 হয়ে যায়, 200 সেলস পার মাইক্রোলিটার, তখন সেখানটা এইডস ডেভেলপ করে। ঠিক আছে? যেটাকে আমরা বলি অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে? তাহলে CD4 সেল কাউন্ট লেস দেন 200 হলে এইডস এর ডেভেলপমেন্টটা হবে, মনে থাকবে। ওকে, নেক্সট কি রয়েছে? A child is considered as mentally retarded when IQ is, মেন্টাল রিটার্ডেশনের কোশ্চেন, মেন্টাল রিটার্ডেশনের যে ভাগগুলো রয়েছে। মাইল্ড মেন্টাল রিটার্ডেশন বলবো যদি আইকিউ থাকে 50 to 70 মধ্যে, মডারেট মেন্টাল রিটার্ডেশন বলবো যদি আইকিউ থাকে 35 থেকে 50, সিভিয়ার হবে যখন 20 থেকে 35 এবং প্রোফাউন্ড হবে যদি লেস দেন 20 থাকে। ঠিক আছে? তাহলে এই আইকিউ রেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করবে? আগে অ্যান্সারটা বলি। এখানে বলেছে যে মেন্টালি রিটার্ডেড হবে যদি তার আইকিউটা লেস দেন 70 হয়, তাই তো? বিলো 70 হলে সেটাকে মাইল্ড বলছি। আর কিভাবে ক্যালকুলেট করবে আইকিউ? আইকিউ ক্যালকুলেট করার জন্য ফর্মুলা রয়েছে মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। ধরো তোমার কাছে একটা কোশ্চেন এলো যে একটা 10 বছরের বাচ্চা 10 ইয়ার্স অফ এজ যার মেন্টাল এজ রয়েছে 6 ইয়ার্স, তাহলে তার কি রকমের মেন্টাল রিটার্ডেশন রয়েছে, তাহলে কি টাইপ অফ মেন্টাল রিটার্ডেশন রয়েছে এরকম কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? প্রথমে আমাকে আইকিউ ক্যালকুলেট করতে হবে। তাহলে মেন্টাল এজ কত বলেছে? মেন্টাল এজ বলেছে 6, আর ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ যেটা অ্যাকচুয়াল বয়স সেটা হচ্ছে 10, ইনটু আমি কত করবো এটাকে 100। তাহলে এখানে কত হলো 60। আইকিউ 60 হলে সেটা কিরকম মেন্টাল রিটার্ডেশন হয়? সেটা হয় মাইল্ড মেন্টাল রিটার্ডেশন। তাহলে এইভাবে আমরা মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ দেওয়া থাকলে টাইপ অফ মেন্টাল রিটার্ডেশনটা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন রয়েছে ম্যানিটল ইজ, ম্যানিটল কোন গ্রুপ অফ ড্রাগ জানতে চেয়েছে। ম্যানিটল হচ্ছে অসমোটিক ডায়োরেটিক্স, এটা মনে রাখবে। ম্যানিটলটাকে অসমোটিক ডায়োরেটিক্স বলা হয়, অর্থাৎ আমাদের পুরো বডিতে যেখানেই ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ুক বা ইন্ট্রাঅকুলার প্রেশার বাড়ুক বা এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বাড়ুক, যাই হোক না কেন ম্যানিটল কি করবে? সব জায়গা থেকে ফ্লুইডটাকে অসমোসিসের মাধ্যমে বার করে নেবে এবং বডি থেকে ওয়াটারটাকে বার করবে। ঠিক আছে? এইভাবেই ও কি করে? সমস্ত জায়গার প্রেশারটাকে কমায়। তো ম্যানিটল হচ্ছে আমাদের একটা অসমোটিক ডায়োরেটিক্স এর এক্সাম্পল। লুপ ডায়োরেটিক্স এর একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে ইনজেকশন ল্যাসিক্স, যেটাকে আমরা ফ্রুসিমাইড বলি। ল্যাসিক্স, ফ্রুসিমাইড বা টর্সিমাইড রয়েছে, এগুলো সব লুপ ডায়োরেটিক্স। আচ্ছা, পটাশিয়াম স্পিয়ারিন ডায়োরেটিক্স এর একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে স্পাইরোনোল্যাকটোন, স্পাইরোনোল্যাকটোন। আর থায়াজাইড ডায়োরেটিক্স এর এক্সাম্পল বলো? ক্লোরোথায়াজাইড, ক্লোরোথায়াজাইড। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ডায়োরেটিক্স এর এক্সাম্পল। এগুলো সমস্ত রেনাল ফার্মাকোলজির মধ্যে পড়ে, যেগুলো সমস্ত রেনাল ড্রাগ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জন্য কোশ্চেন ছিল লাস্ট ভিডিওতে। কোশ্চেন ছিল দ্য ফ্লাইট অফ আইডিয়া রেফার্স টু হুইচ অফ দ্য ফলোয়িং। ফ্লাইট অফ আইডিয়া বলতে কি বোঝায়? আইডিয়াটা যখন ফ্লাই করছে অর্থাৎ উড়ে বেড়াচ্ছে, কিরকম ভাবে? অর্থাৎ কোনো একটা যে চিন্তা করছি আমি সেই চিন্তাটা টোটালটা কম্প্যাক্ট নয়। এই এক্ষুনি একটা জিনিস ভাবলাম, আবার পর মুহূর্তে অন্য একটা টপিক নিয়ে কথা বলছি, আবার তারপরে আরো একটা অন্য টপিকে কথা বলছি, এইভাবে বিভিন্ন টপিকে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং আলটিমেটলি আমি ফোকাসে বা গল্পটা আমি কি যে বলছি কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? সেটাকে ফ্লাইট অফ আইডিয়া বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে প্যাটার্ন অফ র্যাপিড ট্রানজিশন ফ্রম টপিক টু টপিক। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আর নেক্সট কোশ্চেন তোমাদের জন্য,
আজকের কোশ্চেন কি রয়েছে দেখো, ইনক্রিজড ডেপথ অফ ব্রিদিং উইথ নর্মাল রেসপিরেটরি রেট ইজ কল্ড। যখন রেট অফ ব্রিদিংটা নর্মাল থাকছে কিন্তু ডেপথ অফ ব্রিদিংটা বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলি? হুসমান্স ব্রিদিং, ব্র্যাডিপনিয়া, হাইপারনিয়া এবং অর্থোপনিয়া। অ্যান্সারটা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। তাহলে এরপরে আমাদের নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। Patient with congestive heart failure is given digitalis. Which of the following indicates the earliest manifestation of digitalis toxicity? Very important question, pharmacology থেকে কোশ্চেন রয়েছে। digitalis toxicity early manifestation কি হবে? হাইপোক্যালেমিয়া, ট্যাকিকার্ডিয়া, ভিজুয়াল অ্যাব্রেশন এবং গাইনোকোম্যাস্টিয়া। ডিজিটালিস টক্সিসিটি বা ডিজিটালিস গ্রুপ অফ ড্রাগ আমরা যেটা দিই সেটা দুটো এফেক্ট রয়েছে। একটা হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যেটা রয়েছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটিটাকে বাড়ায় এবং হার্ট রেট যেটা রয়েছে সেটাকে কম করে। ঠিক আছে, এটা ডিজিটালিসের কাজ। তাহলে এই দুটো ফাংশন যদি আমরা দেখি তাহলে ট্যাকিকার্ডিয়া ডিজিটালিস টক্সিসিটিতে কখনোই হবে না। ঠিক আছে, আর হাইপোক্যালেমিয়া কেন হবে না? কারণ ডিজিটালিস কি করে, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল রয়েছে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল, সেই চ্যানেলটাকে ব্লক করে। তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই আমার বডিতে বাড়তে থাকবে, কখনোই কম হবে না। সেই কারণে হাইপোক্যালেমিয়া না হয়ে ডিজিটালিস টক্সিসিটি হলে আমরা হাইপার ক্যালেমিয়া দেখতে পাই। ঠিক আছে, ভিজুয়াল অ্যাব্রেশন যেটা রয়েছে এটা ডিজিটালিস টক্সিসিটির একটা আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন, যেখানে হোয়াইট হ্যালোস দেখা যায়, ডিপ্লোপিয়া দেখা যায়। তো এগুলো ভিজুয়াল অ্যাব্রেশন এবং হেডেক, এগুলো হচ্ছে ডিজিটালিস টক্সিসিটির সাইড এফেক্ট। ঠিক আছে, গাইনোকোম্যাস্টিয়া ডিরেক্টলি রিলেটেড নয়। তো অ্যান্সার হবে অপশন সি, ভিজুয়াল অ্যাব্রেশন। এবং এর সঙ্গে থ্রবিং হেডেকও থাকে কোথাও কোথাও অপশনে, সেটাও অ্যান্সারে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, অল অফ দ্য ফলোয়িং ড্রাগস ইমপ্রুভ মিল্ক প্রোডাকশন ইন মাদার এক্সেপ্ট। সেই সমস্ত ড্রাগ আমরা মায়েদেরকে দিই মিল্ক প্রোডাকশনকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু কোনটা দিই না? এক্সেপ্ট রয়েছে মেটোক্লোপ্রামাইড, সালফিরাইড, ব্রোমোক্রিপ্টিন এবং ডোমপেরিডোন। অ্যান্সার হবে ব্রোমোক্রিপ্টিন। ওয়ান লাইনার কোশ্চেন মুখস্থ করে রাখবে। ব্রোমোক্রিপ্টিন আমরা মিল্ক প্রোডাকশন ইমপ্রুভ করার জন্য দিই না, বরং সাপ্রেস করার জন্য দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি অকার্স ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি কখন দেখা যায়? ওয়ার্নিক এনসেফালোপ্যাথি তোমরা কোথায় পড়েছো বলো তো? এটা আমরা পড়েছিলাম অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম যেখানে হয় সেই জায়গাতে পড়েছিলাম। তো সেখানেই এই ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি দেখা যায় এবং সেখানটায় ডেফিসিয়েন্সি থাকে থায়ামিনের। থায়ামিন অর্থাৎ ভিটামিন বি1। ভিটামিন বি1 হচ্ছে থায়ামিন। থায়ামিনের ডেফিসিয়েন্সিতে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি দেখা যায়। ভিটামিন বি2 এর নাম কি? ভিটামিন বি2 হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন বি12 এর নাম কি? কোবালামিন। কোবালামিন। এবং ভিটামিন বি9 কে বলা হয় ফোলেট। ঠিক আছে, তাহলে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি ভিটামিন থায়ামিন বা বি1, সেই কারণে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি হলে আমরা বি1 এর ইনজেকশন দিই, থায়ামিন ইনজেকশন আইএম দেওয়া হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, which hormone produced by the ovaries inhibit the secretion of follicle stimulating hormone এবং luteinizing hormone? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে বলো তো? ওভারিজ থেকে প্রডিউসড একটা হরমোন যেটা এফএসএইচ এবং এলএইচ এর সিক্রেশনটাকে ইনহিবিট করে। অ্যান্সার হবে ইনহিবিন, কারণ ইনহিবিন নামের মধ্যে মনে রাখবে ইনহিবিন হচ্ছে ইনহিবিট করছে। ঠিক আছে, সিক্রেশন যখন ইনহিবিট করবে এলএইচ বা এফএসএইচ এই সমস্ত হরমোনগুলো, সেটা হচ্ছে ইনহিবিন হরমোন। ঠিক আছে, ওয়ান লাইনার কোশ্চেন মনে রাখবে। নেক্সট কোশ্চেন রয়েছে, অ্যাম্ফিট্রিকাস ফ্ল্যাজেলা মিনস। অ্যাম্ফিট্রিকাস ফ্ল্যাজেলা বলতে কি বোঝায়? এটা মাইক্রোবায়োলজি থেকে একটা কোশ্চেন। তো অ্যাম্ফিট্রিকাস ফ্ল্যাজেলা বোঝার জন্য তোমাকে এই ছবিটা দেখতে হবে। ফ্ল্যাজেলা বলতে কি? ফ্ল্যাজেলা মানে একটা লেজের মতো বলতে পারো, যেটা ব্যাকটেরিয়ার সাইডে থাকে। তো সেই ফ্ল্যাজেলার যে লোকেশন সেটার উপরে ডিপেন্ড করে এগুলোর নামকরণ হয়। যেমন হয়েছে, প্রথমটা রয়েছে অ্যাট্রিকাস, অর্থাৎ যার কোনো ফ্ল্যাজেলা নেই। যে সমস্ত ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা নেই সেগুলোকে আমরা অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া বলবো। যাদের একটি মাত্র ফ্ল্যাজেলা এবং একটা সাইডে থাকে সেগুলোকে আমরা মোনোট্রিকাস ব্যাকটেরিয়া বলছি। যেখানে একটা সাইডে একটা টাফ টপ ফ্ল্যাজেলা রয়েছে, মানে একগুচ্ছ লেজের মতো অনেকটা একগুচ্ছ ফ্ল্যাজেলা রয়েছে, সেটাকে আমরা লোফোট্রিকাস বলছি। যখন বোথ সাইডে একটা একটা করে ফ্ল্যাজেলা থাকছে তখন তাকে অ্যাম্ফিট্রিকাস বলা হচ্ছে। যখন চারিদিকে জালের মতো করে ফ্ল্যাজেলা রয়েছে, মানে এই ব্যাকটেরিয়া এবং এইরকম ভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে ফ্ল্যাজেলাগুলো,
তখন সেটাকে আমরা কি বলছি? পেরিট্রিকাস ব্যাকটেরিয়া। আর অ্যাম্ফিপেরিট্রিকাস কোনটা? অ্যাম্ফিপেরিট্রিকাস মানে হচ্ছে যে এই অ্যাম্ফিট্রিকাস এবং এই পেরিট্রিকাস দুটো একসাথে মিক্স করলে যেটা হয়, অর্থাৎ চারিদিকে যে ফ্লাজেলার টাফটা সেটা মেনলি দুটো সাইডে থাকবে এবং অনেকটা করে অ্যামাউন্টে থাকবে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাম্ফিপেরিট্রিকাস বলছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফ্লাজেলার টাইপস ওয়াইজ তাদের মানে সিনক্রোনাইজ বা তাদের সাজানো অনুযায়ী তাদের নামকরণ। তাহলে এখানটায় অ্যাম্ফিট্রিকাস ফ্লাজেলা বলেছিল। অ্যাম্ফিট্রিকাস ফ্লাজেলাতে তাহলে কোথায় হলো? যখন ফ্লাজেলা থাকবে বোথ এন্ডে, ফ্লাজেলায়ের বোন এন্ডটাকে আমরা অ্যাম্ফিট্রিকাস বলছি। বেশ, এর পরের কোশ্চেন রয়েছে, সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স ইজ রেফার্ড অ্যাজ। নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজের সিনথেসিস হয় তখন তাকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস। এখানে তোমাদেরকে আমি একটা পাথওয়ে দেখাবো, ছোট্ট করে বলবো, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, সহজ জিনিসই বলবো। দেখো, এখানে রয়েছে গ্লুকোজ এবং এখানে রয়েছে গ্লাইকোজেন, এবং গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির যে প্রসেসটা সেটা দুটো ওয়েতেই হয়, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, আবার গ্লাইকোজেন থেকে ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হয়। তো যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস, অর্থাৎ জেনেসিস মানে ফরমেশন হওয়া। আর যখন ভেঙে গিয়ে গ্লুকোজ ফরমেশন হচ্ছে তখন আমরা সেটাকে বলছি গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেন রয়েছে সেটা ভাঙছে। লাইসিস যখন থাকবে তখন বুঝবে যে একটা কিছু ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে, ব্রেকডাউন যখন হয় তখন সেটাকে আমরা লাইসিস বলছি। তাহলে গ্লাইকোজেন যখন লাইসিস হচ্ছে তখন সেটাকে গ্লাইকোজেনোলাইসিস বলা হচ্ছে, এবং সেখানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে। আর গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেটের মাধ্যমে গ্লাইকোজেন ফরমেশন হচ্ছে তখন সেটাকে আমরা গ্লাইকোজেনেসিস বলছি। এরপরে দেখো, এখানে যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছিল, যেটা গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল, সেটা আবার লাইসিস হচ্ছে, হয়ে কি হচ্ছে? পাইরুভেট তৈরি হচ্ছে। তাহলে এখানে গ্লুকোজ 6 ফসফেটের যে ব্রেকডাউন হচ্ছে সেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলছি। আর এই পাইরুভেট থেকে যখন আবার ব্যাকওয়ার্ড ফরমেশনে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলছি। তাহলে গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে কিন্তু এটা নন কার্বোহাইড্রেট সোর্স, এই পাইরুভেট, এই নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজের সিনথেসিস হচ্ছে, পাইরুভেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে, এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলছি। বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের কোশ্চেনে ছিল যে সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স, তাহলে এখানে অ্যান্সার কি হবে? গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস কখন হচ্ছে? গ্লাইকোজেন যখন লাইসিস হচ্ছে। আর গ্লাইকোজেনেসিস কখন? যখন গ্লাইকোজেনের ফরমেশন হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে। এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে দেখে রেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে? দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন ইজ। এটা ভীষণই ইজি একটা কোশ্চেন হয়ে গেছে। একটা মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন যেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অ্যালবুমিন, সব থেকে বেশি অ্যামাউন্টে থাকে অ্যালবুমিন। নেক্সট কোশ্চেন রয়েছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া ইজ কজড বাই। পার্নিসিয়াস অ্যানিমিয়া কখন হয়? যখন ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয় তখন হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। এবার এই যে ভিটামিন B12 রয়েছে, এটা আমাদের বডিতে অ্যাবজর্ব হওয়ার জন্য কি প্রয়োজন? আমাদের প্রয়োজন ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় আমাদের স্টোমাক থেকে। স্টোমাক থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি হয়। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা আমাদের স্টোমাক থেকে রিলিজ হয়ে কোথায় যায়? আমাদের স্মল ইন্টেস্টাইনে যায়, এবং স্মল ইন্টেস্টাইনে গিয়ে সেখান থেকে এই ভিটামিন B12 টাকে অ্যাবজর্ব করতে হেল্প করে। তাহলে আমার বডিতে যদি ভিটামিন B12 অ্যাডিকুয়েট অ্যামাউন্ট আমি দিইও ডায়েটের মাধ্যমে, যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর না থাকে তাহলে কিন্তু এই অ্যাবজর্পশন যেটা রয়েছে সেটা হবে না। তাহলে পার্নিসিয়াস অ্যানিমিয়ার একটা মেন কারণ হচ্ছে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের অভাব। তাহলে এখানটায় আমার যে অপশনগুলো রয়েছে তার মধ্যে প্রপার অ্যান্সার হচ্ছে অ্যাবসেন্স অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর টু দ্য গ্যাস্ট্রিক জুস। ঠিক আছে, ওভার প্রোডাকশন হলে তো আমার ডেফিসিয়েন্সি হবেই না, তাই না? ওভার প্রোডাকশন হলে আমার সবসময় ভিটামিন B12 এর মাত্রা ঠিক থাকবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে পার্নিসিয়াস অ্যানিমিয়ার কোনো রিলেশন নেই। ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি, থায়ামিনের ডেফিসিয়েন্সিতে আমরা দেখলাম ওয়ার্নিং এনসেফালোপ্যাথি হয়। আরো অনেক ডিজিজ রয়েছে কিন্তু তার সাথে পার্নিসিয়াস অ্যানিমিয়ার কোনো রিলেশনশিপ নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, ইনফ্লামেশন অফ টিস্যুজ সারাউন্ডিং দ্য নেল ইজ নোন অ্যাজ। নেলের সারাউন্ডিংসে যদি ইনফ্লামেশন হয় তখন তাকে কি বলা হয়?
ক্লাবিং রয়েছে। ক্লাবিং কখন বলছি? যখন ফিঙ্গারনেল গুলো গোল গোল হয়ে যায়, প্যারটের মতো গোল গোল হয়ে যাচ্ছে যখন, তখন সেটাকে ক্লাবিং বলি। কৈলোনিকিয়া। কৈলোনিকিয়া কখন বলি? এটাকে আমরা বলি স্পুন শেপড নেল। স্পুন শেপড নেল। ঠিক আছে, স্পুন শেপের নেল হয়ে যায় কৈলোনুকিয়াতে। এটাও ভিটামিনের ডেফিসিয়েন্সির ক্ষেত্রে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে বা অন্যান্য নিউট্রিশনাল প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আচ্ছা, প্যারোনিকিয়া। প্যারোনিকিয়া হচ্ছে আমাদের অ্যান্সার, যেটাতে নেলের সারাউন্ডিংসে ইনফ্লামেশন হচ্ছে। আর অনিকোলাইসিস। অনিকোলাইসিস বলতে কি বোঝায়? যখন নেল প্লেট গুলো আস্তে আস্তে সেপারেট হয়ে যায় নেল ব্লেড থেকে, যার ফলে কি হচ্ছে, নেল বেড যেটা মানে নখের ওপরের পার্টটা আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে, তখন ওটাকে অনিকোলাইসিস বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে নেল প্লেট গেট separated from nail bed। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। ডিজিজ ট্রান্সমিশন বাই ডাইরেক্ট কন্টাক্ট ইজ নোন অ্যাজ। ডাইরেক্ট কন্টাক্টে যখন ডিজিজ ট্রান্সমিশন হচ্ছে তখন আমরা তাকে কি বলবো? ফার্স্ট অপশন রয়েছে ক্রস ইনফেকশন। ক্রস ইনফেকশন কখন বলবো? যখন একটা পার্সনের ইনফেকশন অন্য একটা পার্সনের কাছে যাচ্ছে, তখন তাকে আমরা ক্রস ইনফেকশন বলি। আচ্ছা, কন্টাজিয়াস ইনফেকশন কখন বলবো? যখন ডাইরেক্ট কন্টাক্টে ডিজিজ ট্রান্সমিশন হবে, এটা কন্টাজিয়াস। অপরচুনিস্টিক ইনফেকশন কখন বলবো? যখন একটা মানুষের ইমিউন সিস্টেমটা লো বা উইক রয়েছে, তখন যদি কোনো ইনফেকশন তার কাছে যায় বা কম্প্রোমাইজড ইমিউন সিস্টেমের জন্য যখন কেউ ইনফেক্টেড হচ্ছে, তখন সেটাকে অপরচুনিটিস ইনফেকশন বলছি। যেমন ধরো এইচআইভি পজিটিভ, তাহলে তার ইমিউন সিস্টেম অলরেডি লো হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে অপরচুনিস্টিক ইনফেকশন বলতে পারি। আর নোজোকোমিয়াল ইনফেকশন কখন বলবো? নোজোকোমিয়াল অর্থাৎ যেগুলো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, অর্থাৎ হসপিটালে থাকাকালীন হসপিটালের আশেপাশে যে সমস্ত ইনফেকশন গুলো রয়েছে যার ফলে পেশেন্ট ইনফেক্টেড হয়, সেগুলোকে আমরা নোজোকোমিয়াল ইনফেকশন বলি। তাহলে অ্যান্সার কন্টাজিয়াস। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।